দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আজকের বিষয় সরকারের ১০০ দিন এবং সংস্কার। আলোচনার জন্য উপস্থিত আছেন অনলাইন পোর্টাল চর্চার চর্চার সম্পাদক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক যারা কবি সোহরাব হাসান আছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির এবং আছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তিনজনকে একসাথে এই প্রথম। যেমন সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করি। গতকাল সরকারের ১০০ দিন পূরণ হলো, এরপরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে একটা প্রেস সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত চর্চিত রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। নির্বাচিত সরকারের প্রথম ১০০ দিনে এই সংস্কারের পথে কতটুকু এগোতে পারলাম আমরা, কি মনে করেন? প্রথম হচ্ছে ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা। এগোতে চেয়েছে কিনা, এগোতে চাই কিনা, এগোতে পারলাম তো দ্বিতীয় প্রশ্ন। তা এখন প্রথম প্রশ্নের মীমাংসা হয়নি। নির্বাচিত সরকারের ১০০ দিন হয়েছে। সরকার বেশ কিছু কর্মসূচি নিয়েছে। নির্বাচনে তাদের যে প্রতিশ্রুতি ছিল নির্বাচনী ইশতেহারে, সেই প্রতিশ্রুতি কিছু কিছু ক্ষেত্রে পূরণও করেছে। যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, আরও কিছু জনবান্ধব কর্মসূচি। এখন এটা কতটা জনবান্ধব, কতটা জনতুষ্টিমূলক, এই প্রশ্ন আছে। আবার এটা কিসের ভিত্তিতে দেওয়া হলো? যেমন ৩৭,০০০ মানুষ, ৩৭,০০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। এটি কি বাংলাদেশের সবচেয়ে নিচে যে ৩৭,০০০ পরিবার আছে তাদের দেওয়া হয়েছে? অর্থাৎ নিঃস্ব, সেভাবে কিন্তু দেওয়া হয়নি। দেওয়া হয়েছে অমুক জেলার, অমুক উপজেলার, অমুক ইউনিয়নের বা অমুক গ্রামের এতজনকে। যেটি আমি মনে করি এটা একটা চরম বৈষম্য। এই দৈবচরণের ভিত্তিতে জনবান্ধব কর্মসূচি এটি হওয়া উচিত ছিল না। বিবিএসের রিপোর্ট অনুযায়ী দিয়েছে যে সবচেয়ে গরিব যারা, কিন্তু সবচেয়ে গরিব যারা তো শুধু এই ৩৭,০০০ পরিবার না। সরকার যেভাবে দিচ্ছে সেটাও হচ্ছে ১ কোটি পরিবার। ১ কোটির মধ্যে ৩৭,০০০, সে ১ কোটিতে পৌঁছতে ক বছর লাগবে? দ্বিতীয় হচ্ছে যে এটি আমার তো ধারণা যে বিএনপির যারা জনপ্রতিনিধি, বিএনপির যারা সংসদ সদস্য, তারা মারাত্মক প্রশ্নের মধ্যে পড়বেন, মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, অসন্তোষের মধ্যে পড়বেন যেসব এলাকায় পাননি, যেসব এলাকার এই কার্ডটি দেওয়া হয়নি। অন্য অন্য ক্ষেত্রে খুব একটা নেই। আমি বলবো যে উল্লেখযোগ্য পদক্ষেপ কোন অর্থে বলছেন? এটা হচ্ছে যে দৈবচরণের ফলে যেটা হচ্ছে তাই, আর আরেকটা হচ্ছে যে এটা তো উইল বি স্প্রেডেড ওভার ফর সে 4-5 ইয়ার্স। আপনি আজকে যাকে দিলেন না, যার বার্ষিক আয় ধরেন ২,০০০ টাকা, তিনি আজকে পেলেন না, কিন্তু যার বার্ষিক আয় ১০,০০০ টাকা তিনি পেলেন। আর যার বার্ষিক আয় ২,০০০ টাকা তাকে অপেক্ষা করতে হবে ৩ বছর। এটা কিসের ভিত্তিতে? সেরকম করে কোনো ডেটাবেস তো করাই হয়নি। এটা তো খুবই। তারপর যে পদ্ধতিতে আমাদের এখানে করা হয়, একটা বলা হয়েছে যে বিবিএস এর রিপোর্ট, খানা জরিপের ভিত্তিতে, সেটা একটা ভিত্তি হতে পারে। তারপরেও ইতিমধ্যে আমি দেখলাম যে ডেপুটি স্পিকার তার এলাকার এই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন করেছেন যে যাদের পাওয়ার কথা তারা পাননি, যাদের পাওয়ার কথা পাননি। তবে এটাও ১০০ দিনের মধ্যে সরকারের এই গৃহীত কর্মসূচি নিয়ে প্রশ্ন করার এখনও সময় আসেনি। কিন্তু মৌলিক যে প্রশ্ন, সেখানে হচ্ছে সরকারের ব্যর্থতা বলবো। সেটা হচ্ছে সরকার রাজনৈতিক প্রশ্নের মীমাংসা করতে পারে। সংস্কার বিরোধী দল সরকারি দলের সম্পর্কটা কি হবে? ইতিমধ্যে কিন্তু সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী দল ষড়যন্ত্র করেছে। আবার বিরোধী দল ষড়যন্ত্র করেছে, পতিত স্বৈরাচারের সাথে তলে তলে আঘাত করেছে। আমি মনে করি এগুলো সেই পুরানো ধারার রাজনীতি, যেটি আমাদের কোনো পথে নিয়ে যাবে না, গন্তব্যে নিয়ে যাবে না। এটি সেই ঝগড়াঝাটি আবার
বিরোধী দলের পক্ষ থেকেও সমান অভিযোগ যে আওয়ামী লীগের সাথে একটা আঘাত করছে, কারণ নির্বাচনের পরপরই বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের অফিসের তালা খোলার একটা না, সেগুলো কি দলের পক্ষ থেকে করা হয়েছে নাকি মিডিয়া থেকে করা হয়েছে? হ্যাঁ ওই অভিযোগ কি দলের পক্ষ থেকে করা হয়েছে, মানে জামাত ইসলাম বা বিরোধী দলের পক্ষ থেকে, নাকি মিডিয়ার? কার কথা বলছেন? না না, নেতারা বলে, বিরোধী দল নেতারা বলেছেন এবং বিভিন্ন জায়গায় তারা সেই ছবিও দেখিয়েছে। জি। হ্যাঁ, মিডিয়ায় এই খবর এসেছে, কিন্তু অভিযোগটা বিএনপি থেকে। তো এখন দেখুন এইখানে একটা বেশ এটার কি বলবো, যে এটা একটা কৌতূহল, ইতিহাসের কৌতূহল। আওয়ামী লীগ এই নির্বাচনে নেই, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু নির্বাচনের আগে, নির্বাচনের পরে, নির্বাচনের সময় এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ যথারীতি উপস্থিত, প্রাসঙ্গিক। যদিও আমাদের কোনো দল দল বলছিল যে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা হারিয়েছে, কিন্তু এখন দেখলাম যে প্রকাশ্যে যারা তৎপর রাজনৈতিক দলগুলো, তারাই আওয়ামী লীগকে অনেক বেশি প্রাসঙ্গিক করেছেন। সর্বশেষ হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য। প্রাসঙ্গিক কিরকম করে বলছেন? যখন বলা হয় সরকারি দলের, মানে কেউ একটা ডিসকাস হলেই প্রাসঙ্গিক সেরকম তো না। সরকারি দল থেকে যখন প্রসঙ্গে বলা তার হয়, একটা ভূমিকা থাকতে হবে। এটা তো ভূমিকা, সরকারি দল থেকে যখন বলা হয় যে বিরোধী দল পতিত স্বৈরাচারের সঙ্গে তলে তলে আঘাত করছে, জি, সেটা করেছে, তাহলে সেটা প্রাসঙ্গিক নয়? নিশ্চয়ই, ওই অর্থে। আবার যখন বিরোধী দল বলে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে বিএনপি, তখন সেটা আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয় না? সেই এই বিতর্কের মধ্যে না যাই। থ্যাংক ইউ। যারা ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানে সৌরভ হাসানের কথা তো শুনলেন, এই প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? না, আমার 100 দিনের বিএনপির সফলতা ব্যর্থতার দিকে যদি, যেটা নিয়ে কথা, আজকের টপিকও তাই। সো মানে 100 দিন আসলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সরকারের সফলতা ব্যর্থতা নির্ণয় করার মতো অবস্থায় আসে না। তারপরেও আমি বলবো যে হ্যাঁ, 100 দিনের মধ্যে বিএনপির থেকে 17 বছর পর একটি ইলেকশন হয়ে একটি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক ধারায় ফিরে এসে মানুষের এক্সপেকটেশনটা ওয়াজ ভেরি হাই, স্কাই ওয়াজ দ্য লিমিট। এর মধ্যে থেকে যতটুকু চেষ্টা করার বা যাই হয়েছে, মানুষের প্রত্যাশা অনুযায়ী মনে হচ্ছে যে ব্যর্থতাটাই বেশি। যেরকম ধরেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ল অ্যান্ড অর্ডার ডেটোরিয়েট না করলেও ইমপ্রুভ হয়নি, এটা মানতে হবে। কিন্তু পজিটিভ দিকটা যেভাবে আমি নিতে চাই সেটা হচ্ছে যে অতীতের তুলনায় দেয়ার ওয়াজ নো ডেটোরিয়েশন। সো এরকম কিছু দিক আছে, কিন্তু সাথে সাথে বিএনপির বা এই সরকারের যেই মানে এই যে চাইল্ড অ্যাবিউজ হলো, উইমেন অ্যাবিউজ হলো, এটা ডেটোরিয়েশন মানে করছেন না? অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে এই চাইল্ড অ্যাবিউজ, ওয়েমেন অ্যাবিউজ, মার্ডার, এগুলো অতীতেও ছিল। এখন ধরেন রামিসার হত্যাকাণ্ডের কথাটা যদি বলি, যেহেতু আপনি কথাটা তুললেনই, এটার জন্য আমি কিছুটা মিডিয়াকে একটু দায়ী করব। কারণ রামিসার তো শুধু ধর্ষণ হয়ে হত্যা হয়নি, এরকম ধর্ষণ হয়ে হত্যা আরও অনেক শিশু হয়েছে। হ্যাঁ, না, এই বিএনপির আমলেই হয়েছে। কিন্তু রামিসা কেন এত ফোকাস পেল, অন্য ধর্ষণ, অন্য হত্যা কেন এত ফোকাস পায়নি? কারণ মিডিয়া হাইপ একটা হয়েছে। বাট হ্যাঁ, এই জায়গায় ব্যর্থতা, সফলতা সবই আছে। কালমিনেশন, এটা আমি বলবো যে ইটস মোর ফোকাসড, এটাকে মোর ফোকাস করা হয়েছে, কিন্তু সঙ্গে আরো অনেক অপরাধ আছে, কিছু কিছু ঘটনা এরকম হয়েছে, মোর ফোকাস হয়েছে। সো এই সব জায়গায় আমি মনে করি যে সমভাবে যদি মিডিয়াতে সমভাবে প্রকাশ করা হয়, সমভাবে ফোকাস করা হয়, তাহলে আমার মনে হয় যে সবার অ্যাটেনশনটাও সমভাবে আসে এবং এটা নিয়ে যেই সিদ্ধান্ত নেওয়া যায় সেটাও সমতলে করা যেতে পারে। কিন্তু একই সাথে বিএনপির ব্যর্থতা সফলতার দিক যদি বলেন, বিএনপির মানে 100 দিনের সফলতার কি হতে পারে? যেরকম ধরেন খাল খননের কথাটা যদি বলি, খাল খনন নিয়ে আপনার অনেক ধরনের কথা উঠেছে যে 20,000 কিলোমিটার কিভাবে করবে না করবে, কিন্তু পত্রিকায় আজকেই বোধহয় দেখলাম যে অর্ধেক খাল খনন প্রায় হয়ে গেছে। তারপরে আপনার ল অ্যান্ড অর্ডারের কথা যদি বাদ দিই, অ্যাকাউন্টেবিলিটির কথায় যদি আসি, এস আলমের 4,000 কোটি টাকার অ্যাসেট সিজ করা হয়েছে। তারপরে আপনার এই যে বন্ধ
ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেগুলা এবং এসএমই যেগুলো বন্ধ হয়ে গেছে এগুলোর জন্য আপনার প্রায় 60,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। ফরেন লোন রিপেমেন্ট যেগুলো ছিল এই মানে কি বলবো, এই ভঙ্গুর অবস্থাতেও $90 মিলিয়ন ফেরত দেওয়া হয়েছে। রেমিটেন্স এসছে 3.75 মিলিয়ন। তারপরে অ্যান্টি মানি লন্ডারিংয়ের বেলায় আপনার চুক্তি করা হয়েছে 10টা দেশের সঙ্গে ফেরত আনার জন্য করার কথা, এর মধ্যে 10টা টার্গেট, 3টা করা হয়েছে। দিতে হবে আগামী কয়েক বছরে, সেখানে প্রপোর্শনালি 90 মিলিয়ন কি না ওইরকম হয়তো বা কিছু না, কিন্তু কথাটা হচ্ছে যে আমার যদি এখন স্মরণে যদি আমার যদি স্মরণে এখন যেটা মনে আসে প্রায় বোধহয় 36,000 কোটি টাকা বোধহয় বিপিডিবির বিলই বাকি আছে। তো এইটা তো রেখে গিয়েছে না, এইটা তো এখন দেখেন বিএনপির দুর্ভাগ্যটা দেখেন আপনি। আমি যদি বলি সেই 91 থেকে যদি ধরি, আমাদের প্রয়াত ম্যাডাম বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা নিলেন তখন ইরাক কুয়েত যুদ্ধ চলছে। আবার 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন ইউএস ইরাক যুদ্ধ চলছে। আবার যখন বিএনপি এখন ক্ষমতায় আসলো এখন আপনার এই যুদ্ধ চলছে, ইউএস ইরান যুদ্ধ চলছে। তো বিএনপি একটা সৌভাগ্যের কথা বলি, এই যদিও এটা আলোচনার জন্য আপনাকে মনে করে তার জন্য বলছি যে আমি দেখছি যে যতগুলো আন্দোলন হয়েছে না, আন্দোলনের মাধ্যমে পরিবর্তন হচ্ছে বড় বড়, সেইখানে বিএনপি সহ সবাই মিলে করেছে, কিন্তু এটা বেনিফিশিয়ারি সবচেয়ে বেশি আবার বিএনপি হয়েছে। দেখেন সৌভাগ্যের দিক সেটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির সাপোর্ট আছে, অনেকেই আন্দোলন করেছে। এর মধ্যে মানে আমাদের দেশে তো অনেকগুলি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তাই না? বাট মেজর পলিটিক্যাল পার্টি হিসাবে কয়জনকে ধরতে পারি? 4টা বা 5টা। এর বাইরে ওইভাবে তো যেহেতু সংসদের রিপ্রেজেন্টেশন অতীতে নেই, সেই হিসাবে মনে করেন মেজর পলিটিক্যাল পার্টি হিসাবে আমরা ওভাবে আমরা সাধারণত ধরি না। বাট অনেক পলিটিক্যাল পার্টি আছে, আন্দোলন সবাই করেছে। আপনি ইউ আর এ ভেটারেন পলিটিশিয়ান, আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন, 90-এর আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, আপনি জুলাইয়ের ইয়েতেও জড়িত ছিলেন, সেখানে আমরাও জড়িত ছিলাম। সবাই যে সব জায়গা থেকে বেনিফিশিয়ারি হবে তা না, বাট আমাদের যেটা থাকে, যেটা আশা থাকে যে যেটার জন্য আমি ওইটা বলছি না। আমি বলছি যে আপনি যেটা দুর্ভাগ্যের কথা বলছেন, বরং আমি সৌভাগ্যের কথা বলছি। ধরেন এই যে 24-এর অভ্যুত্থানেও আলটিমেটলি শেষের দিকে নেতৃত্ব দিল কিন্তু যুবকরা, ছাত্ররা, কিন্তু বেনিফিটটা প্রধানত বিএনপির। আমি দুর্ভাগ্যের ব্যাপারটা এই জন্য বলছি যে বিএনপি যতবার ক্ষমতা নিয়েছে দেশের জন্য সবসময় দেয়ার ইজ এ টার্বুলেন্স, দেয়ার ইজ এ ক্যালামিটি। এই ক্যালামিটির থেকে দেখা গেছে যে বিএনপি দেশটাকে বের করে নিয়ে আসছে। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করি। আপনারা গণভোটের পক্ষে ছিলেন, খোদ প্রধানমন্ত্রী হায়ের পক্ষে প্রচারণা করেছেন, বক্তব্য দিয়েছেন সংসদ গঠনের শুরুতেও, কিন্তু গণভোট সংবিধান সংস্কার পরিষদকে আবার আপনারা অস্বীকার করেছেন, শপথ দেননি। এটার ব্যাখ্যা কি? দেখেন, গণভোটের পক্ষে বিএনপি ছিল। সাধারণ নির্বাচনের সাথে গণভোটের একটা ভোট হয়েছে। সাধারণ নির্বাচনে জনগণ আমরা সবাই ভোট দিয়েছি মেম্বার অফ পার্লামেন্টের জন্য, এবং গণভোটে আমরা রায় দিয়েছি যে যেই সরকারে যাবে সে যেন গণভোটের ওইগুলো বাস্তবায়ন করে। এখন গণভোটের প্রেক্ষিতে পরবর্তীতে আপনার যেই সংস্কার পরিষদের যেই শপথের কথাটা বলছেন, এখানে আমার এখন আমি বলছি না, তখন আমরা সবাই সবাই আমি আপনার কথা বলতে মানে ওইভাবে বলছি না আর কি, তো যেটা বলা হচ্ছে সেখানে আমার স্মরণে এখন যতটুকু আসে, আমি জাস্ট ইন জেস্ট বলছি যে সেটা হচ্ছে যে একটা ছোট্ট কন্ট্রাডিকশন চলে আসে যে সংবিধান সংস্কার করতে গেলে মানে বা পরিবর্ধন সংস্কার বলেন, সংশোধন যাই বলেন, এটা করতে গেলে 2/3 মেজরিটি লাগে। আবার ওই পরিষদের যে শপথের যেটা কথা আছে সেখানে চলে আসছে সিম্পল মেজরিটি। তো এই দুটার একটা ছোট্ট কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ। এবং আরও লিগ্যাল কিছু কমপ্লিকেশনস আছে, যেটা আসলে আপনি ধরেন যতই ইভেন কি কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের যিনি শপথ নিয়েছেন, ওটাও কিন্তু সংবিধানের তফসিলে যে শপথের যে গ্রহণ করার কথা সেই অনুযায়ী নিয়েছেন, সেই তফসিলে যেটা আছে। তো ওইখানে যেই তফসিলটা সেটা কিন্তু ছিল না, কিন্তু এর মানে এই না যে বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করে। আপনি এরপর যদি আরো কিছু বলতে চান পরে বলেন, একবার একটা রাউন্ডটা ঘুরে আসতে হবে, আমার হাতে অত সময় হবে না। যেন সাকিব আনোয়ার এই একই প্রশ্ন আপনার কাছেও 100 দিন দিয়ে
তার সাথে সাথে বলছি আরেকটা প্রশ্ন করছি আপনার কাছে, অন্তর্বর্তী সরকারের সময় জারি করে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা আইনে পরিণত হয়েছে, কয়েকটা যাচাই বাছাইয়ের জন্য রাখা হয়েছে, কয়েকটা প্রায় বাতিল করে দেওয়া হয়েছে। কতটা অগ্রসর হতে পারলাম আমরা? ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। এই প্রশ্নের উত্তর এক লাইনে আমি একটু সৌরভ ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই যে সংস্কারের পথে আমরা আসলে এগোতে চেয়েছি কিনা। যেমন ব্যারিস্টার ইজাজকে আপনি শেষ যে প্রশ্নটা করলেন যে গণভোটটা হলো, গণভোটের যে রায় আসলো সেই রায়ের প্রতিফলন আলটিমেটলি আমরা আর দেখতে পেলাম না। কারণ ইজাজ ভাই যেটা বললেন যে গণভোটের পক্ষে বিএনপি ছিল, বিএনপি ধানের শীষের পক্ষেও ছিল, দুটো প্রচারণা তো হয়েছে, গণভোটে হ্যাঁ পক্ষে আর সাধারণ নির্বাচন প্রতিনিধিরা তাদের দলের মার্কা ধান শীষের পক্ষে। সে তো করবে, সব পার্টি করেছে। হ্যাঁ, তো কিন্তু তারা তো একটা মানলো আর একটা মানলো না, একই দিনে ভোট হয়েছে, একই জনগণ ভোট দিয়েছে এবং এই গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তার প্রতিফলনের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা এবং সেটা পরিষ্কারভাবেই 13ই নভেম্বর যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয় এবং পরবর্তীতে সেটাকে রেফার করে যখন 25 নভেম্বর গণভোট অধ্যাদেশ জারি করে, রাষ্ট্রপতির মাধ্যমে যে অধ্যাদেশ জারি করা হয়, রাষ্ট্রপতি জারি করেন, তখন সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে এই গণভোটের মধ্য দিয়ে আমরা আসলে কোন জায়গাতে যাব এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশেও সেটা পরিষ্কারভাবে দেওয়া আছে এবং সেটা 13ই নভেম্বর এবং 25 নভেম্বরের কথা। নির্বাচন হয়েছে পরবর্তী বছরের 12ই ফেব্রুয়ারি। ফলে এই সময়ের মধ্যে নিশ্চয়ই বিএনপি এটা খেয়াল করে নাই, এমনটা তো হবার কথা না। তার মানে তারা তো বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণা অবশ্যই আছে যে গণভোট অধ্যাদেশে আসলে কি বলা আছে এবং এখানে যদি গণভোটে যদি হ্যাঁ জিততে জয়ী হয়, হ্যাঁ যদি জয়লাভ করে তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, শপথ নিতে হবে, পরিষ্কারভাবে সেগুলো উল্লেখ করা আছে। তার মানে আপনি এখন যখন এটা অস্বীকার করছেন, তার মানে এটাকে আসলে বলা যেতে পারে যে কিছুটা আলোচনায় ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে, সরকারি দলের পক্ষ থেকে এরকম এসছে যে আমরা আসলে তখন গণভোটের পক্ষে দাঁড়িয়েছিলাম বা গণভোটের কথা বলেছি এই কারণে যে সেটা যদি না হয় তাহলে হয়তো নির্বাচনটা হবে না। কিন্তু শুধুমাত্র নির্বাচনটা আদায় করার জন্য আপনি শেষ দিন পর্যন্ত হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং তারপর যে প্রচারণা যারা চালিয়েছেন তারা সরকার গঠন করেছে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী যিনি তিনি নিজেও হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছেন। ফলে এটা জনগণের সাথে এক ধরনের আসলে প্রতারণা বলা যেতে পারে, এর বাইরে আসলে আর কি বলা যায় ঠিক বুঝতে পারছি না। দ্বিতীয় যে প্রশ্নটা আমাকে করলেন যে 133টা অধ্যাদেশের মধ্যে 98টা হুবহু আইনে পরিণত করা হয়েছে, যে 98টা আইনে পরিণত করা হয়েছে এগুলো দিয়ে আসলে আলটিমেটলি রাষ্ট্রের কোনো কাঠামোগত গঠনমূলক কোনো সংস্কার আসলে হবে না। আপনি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছেন, কোনো ব্রিজের নাম পরিবর্তন করেছেন, এই ধরনের যে অধ্যাদেশ আছে সেগুলো আপনি আইনে পরিণত করেছেন। এগুলো দিয়ে রাষ্ট্রের গঠনমূলক কোনো কনস্ট্রাকটিভ কোনো ধরনের রিফর্ম আসলে সম্ভব না। যেগুলো দ্বারা সম্ভব আপনি সেগুলোই সত্যিকার অর্থে বলা, কিছু বলা হয়েছে যে যাচাই বাছাইয়ের পরে আপনি আবার সেখানে যাবেন, কিন্তু কিছু তো আউটরাইট আপনি বাতিল করে, যেমন সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ, তারপর সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ যে বাতিল করা হলো, বলা হচ্ছে যে এটাকে আরো শক্তিশালী করে আনা হবে। তা আপনি শক্তিশালী করে আনেন না, সমস্যা তো নাই, যে পর্যন্ত আছে অবশ্যই ধরেন সুপ্রিম কোর্ট সচিবালয় তো ইতোমধ্যে গঠিত হয়ে গিয়েছিল, বর্তমানে যিনি আইনমন্ত্রী তার নেতৃত্বেই তো সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়ে গিয়েছিল, তাদেরকে আপনি আবার মন্ত্রণালয়ে ফেরত পাঠাচ্ছেন। তা আপনি তাদেরকে মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে আসলে কোন জায়গাতে ফিরছেন? শেখ হাসিনা 15.5 বছরের শাসন আমলে আমরা যে স্ট্রাকচারের মধ্যে ছিলাম আপনি আবার সেই জায়গাতে তো ফেরত আনলেন। আপনি বলছেন যে আপনি আরও বেটার করে এটাকে করতে চান, তো করেন, সমস্যা তো নাই। সংশোধনের তো সুযোগ নাই সেটা তো আপনি নিশ্চয়ই বলবেন না, কারণ আপনি সংবিধান সংস্কারের জায়গায় আবার বলছেন আমরা সংশোধনীর মাধ্যমে করব। তাহলে সংশোধনীর মাধ্যমে তো সম্ভব, আপনি তো বলছেন আবার সেটা, তাহলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? কিন্তু সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করা হলো, আপনার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হলো আউটরাইট। আর যেমন ধরেন গুম অধ্যাদেশ, তারপর আপনার তথ্য অধিকার অধ্যাদেশ, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, এগুলোকে আপনি যাচাই বাছাইয়ের পরে আপনি আরও শক্তিশালী করে আনবেন। তো আপনি শক্তিশালী করে আনবেন, ঠিক আছে, সমস্যা তো নাই, আপনি 5 বছর তো ক্ষমতায় আছেন, আপনি এখন এই অধ্যাদেশগুলো যেভাবে আছে সেভাবে আইনে পরিণত করেন। আপনি কোনটা করছেন ওই 98টার মধ্যে? ওখানে যেগুলো আছে হচ্ছে আপনার বিশেষ ওই পরিস্থিতিতে করা হয়েছিল,
যেমন স্থানীয় সরকারের যে প্রতিনিধিরা এরা তো সব পালিয়ে গিয়েছিল। বাংলাদেশে তো এরকম মানে এটা তো নজিরবিহীন, এর আগে তো কখনো এরকম কোনো ঘটনা ঘটে নাই যে ক্ষমতা হারানোর পর রাষ্ট্রের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে পালিয়ে যেতে হয়েছে। এবং শুধু তিনি পালিয়ে যান নাই, মসজিদের ইমাম পর্যন্ত, মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছে, জাতীয় মসজিদের। তো এই পরিস্থিতি তো বাংলাদেশে আগে কখনো দেখে নাই। তো স্থানীয় সরকারের বিভিন্ন জায়গায় যারা ছিলেন তারা তো সবাই পালিয়ে গেছেন। ওই পরিস্থিতিতে আপনাকে একটা অধ্যাদেশ জারি করে সেই জায়গাতে প্রশাসক নিয়োগ করার দরকার পড়েছিল। আপনি সেটাকে আইনে পরিণত করেছেন কেন? কারণ ওটা আপনার পক্ষে যাচ্ছে। আপনি ওটাকে আইনে পরিণত করে স্থানীয় সরকার ব্যবস্থাকে মানে একরকম ধ্বংস করে দেওয়ার দিকে আপনি নিয়ে যেতে পারছেন। আপনি ওটাকে আইনে পরিণত করার মধ্য দিয়ে আপনি আরো কিছু বলবেন? তাহলে একটা ব্রেক দিয়ে আসি, তারপরে বলেন যদি সবাই এবার অল্প সময়তে শেষ করে দিতে পারলে দেন। না ঠিক আছে, তাহলে ব্রেকের পরে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকিয়ে দিচ্ছি একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবার ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকি। আপনি কথা শেষ করেছিলেন? না, বলছিলাম হ্যাঁ বলেন, আপনার কথা শেষ করেন। 133টা অধ্যাদেশের প্রসঙ্গটা আপনি এনেছিলেন। 133টা অধ্যাদেশের মধ্যে বলছিলাম যেটা যে স্থানীয় সরকার বিষয়ক যে অধ্যাদেশগুলো আছে সেগুলো আইনে পরিণত করা হয়েছে, কিন্তু সেগুলো আইনে পরিণত করার কোনো দরকার ছিল না। যেগুলো দরকার ছিল, যেগুলো সত্যিকার অর্থে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করতে পারতো, সেই জায়গাগুলোই আসলে বাতিল করে দেওয়া হয়েছে। ফলে সন্দেহের জায়গাটা তো তৈরি হয় যে আমরা এদিকে সংস্কারের পথে আসলে এগোতে চাচ্ছি কিনা। আর ব্যারিস্টার ইজাজ কবিরের আরেকটা জায়গা আমি একটু অ্যাড্রেস করতে চাই। এস আলমের 4,000 কোটি টাকা ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার, খুবই ভালো উদ্যোগ। কিন্তু একই সাথে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশকে যখন আইনে পরিণত করা হলো তখন সেখানে 18 ক নতুন একটা ক্লজ যুক্ত করে দেওয়া হলো, যে ক্লজের মাধ্যমে এই এস আলমরাই যারা মানে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃত তাদেরকে আবার ব্যাংকের মালিক করার সুযোগ তৈরি করে দেওয়া হলো। ফলে একদিকে আপনি এস আলমদের মাত্র 4,000 কোটি টাকা, তারা যেই পরিমাণ টাকা লুট করেছে বিদেশে পাচার করেছে, তার মাত্র 4,000 কোটি টাকা ফেরত এনেছেন, সেটা আপনি যেভাবে বলছেন, এই পাশাপাশি আপনি আবার 35,000 কোটি টাকা কিন্তু যে 5টা ব্যাংক একীভূত করার কথা ছিল ওখানে আপনি পেনিট্রেট করেছেন 35,000 কোটি টাকা। তো সেই টাকাগুলো ওখানে দেওয়ার পর এখন আবার ওখানকার মালিকানায় আপনি এস আলমদেরকে আবার ফিরে আসার সুযোগ তৈরি করছেন। ফলে সব কিছু মিলে একটা সন্দেহের জায়গা তৈরি হয়। আরেকটা হলো এই যে 100 দিন উপলক্ষে যে সংবাদ সম্মেলনটা করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং, সেখানে একটা বিষয় খুব মানে বড় করে এসছে, দেখলাম গণমাধ্যমে এসছে যে এই 100 দিনে $90 মিলিয়ন পরিশোধ করা হয়েছে, $90 মিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের চলতি অর্থবছর, যে অর্থবছর চলছে, এই অর্থবছরে আমাদেরকে পরিশোধ করতে হবে প্রায় $27 বিলিয়ন, এবং সামনের অর্থবছরে আমাদেরকে পরিশোধ করতে হবে $30.59 বিলিয়ন, $30.59 বিলিয়ন। তার মানে প্রত্যেক মাসে আমাকে রিপেমেন্ট করতে হবে $2.5 বিলিয়ন করে। 3 মাসও যদি ধরি আমি 90 দিন, তাহলে আমার পরিশোধ করার কথা ছিল হচ্ছে $7.5 বিলিয়ন, প্রায় $8 বিলিয়ন এই 100 দিনে পরিশোধ করার কথা। সেখানে আমি পরিশোধ করেছি $90 মিলিয়ন। আমার $8,000 মিলিয়ন যেখানে পরিশোধ করার কথা। আপনি বলছেন যে মানে ক্যারি ওভার যেটা, সেটার কারণে এটা না, হচ্ছে। ক্যারি ওভার, আপনার একটা রাষ্ট্র যখন চলে তখন তার লোনের ক্যারি ওভার তো থাকবেই। লোনের অর্থনীতি তো চলছে, ফলে আপনার লোনের ক্যারি ওভার থাকবে, এবং একই সাথে আপনাকে রিপেমেন্টের ক্যারি ওভার তো ওইভাবে চালিয়ে যেতে হবে। অর্থনীতি তো আপনার সরকার 12 তারিখে নির্বাচনের মধ্য দিয়ে পরে গঠিত হয়েছে, সেটার জন্য তো থেমে নাই, অর্থনীতি তো চলছে। ফলে সেই জায়গাতে আপনি 100 দিনে মাত্র $90 মিলিয়ন, এটা বলা উচিত ছিল এইভাবে যে আমরা চেষ্টা করছি, মাত্র $90 মিলিয়ন আমরা পরিশোধ করতে পেরেছি। আমাদের পরিশোধ করার কথা এই 100 দিনে $8,000 মিলিয়ন, সেখানে আমি পরিশোধ করতে পেরেছি $100 মিলিয়ন নিচে, এটা বলার কথা ছিল। কিন্তু এটা ফলাও করে প্রচার করা হচ্ছে যে $90 মিলিয়ন আমরা পরিশোধ করেছি, কিন্তু আসলে আমাদের কতটা করতে হবে সেই জায়গাটা আমাদের আসলে খেয়াল করা দরকার। ফলে সব কিছু মিলিয়ে মানে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আমরা সংস্কারের পথে এক বিন্দু আসলে এগোতে পারিনি এখন পর্যন্ত। সামনে কি হয় দেখতে হবে। থ্যাংক ইউ জনাব সোহরাব হোসেন। মানে একটু অর্থনীতির কথা বলি। অর্থনীতি সংস্কারের কথা তো অনেক হয়েছে, এবং একটা টাস্ক ফোর্স করা হয়েছিল, তারা কাজ করেছেন, রিপোর্ট দিয়েছেন, এবং তার যে প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য অনেক কথা বলেছেন। এর মধ্যে আবার সামনে বাজেট আকার ইতিমধ্যে যেটা জানা গেছে 9,30,000 কোটি টাকা। প্রথম 100 দিনের যাত্রায় অর্থনীতি দিয়ে সরকারি দৃষ্টিভঙ্গি কেমন লাগছে আপনার? গতানুগতিক ধারায় অর্থনীতি এগোতে চায় সরকার। একটা মিনিট, একটা দর্শকের ফোন আছে। হ্যালো,
কে আছেন সাথে? ও না, লাইনটা বোধহয় কেটে গেল এখন। বলেন আপনি যেটা বলছেন। না, অন্তর্বর্তী সরকার বড় আওয়াজ দিয়েছিল যে আওয়ামী লীগ আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে হবে, মূল্যস্ফীতি কমাতে হবে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, লুটপাট হওয়া টাকা ফেরত আনতে হবে, আনবে তারা, এসব বলেছিল। কিন্তু বেলা শেষে যখন তারা বিদায় নিলেন, খুব কম ক্ষেত্রে তার সাফল্য দেখাতে পারলেন। একটা বলা যায় যে ব্যাংকিং খাতে চুরি লুটপাটটা বন্ধ করেছে, একটা ন্যূনতম শৃঙ্খলা এনেছে। কিন্তু যিনি শৃঙ্খলা এনেছেন বলে মানে প্রচারিত, এই সরকার এসে তাকেই প্রথম বাদ দিয়ে দিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাবেক অর্থ উপদেষ্টারও কিছুটা টানাপোড়েন ছিলেন। তিনি আবার অনেক ব্যাপারে, আমি এক সাক্ষাৎকারে দেখলাম যে তার অতিকথনের কারণে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অতিকথনের কারণে ব্যাংকিং খাতে আস্থা কমেছে, গ্রাহকদের আস্থা কমেছে, বিনিয়োগকারীদের আস্থা কমেছে। তো সবটা মিলে ওই অন্তর্বর্তী সরকার না রাজনৈতিক ক্ষেত্রে, না অর্থনৈতিক ক্ষেত্রে, না সামাজিক ক্ষেত্রে কোনো রকম শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেনি, বরং রাজনৈতিক ক্ষেত্রে তো বিশৃঙ্খলাটা বাড়িয়েছে। একটা মব সাম্রাজ্য তৈরি হয়েছিল। তার থেকে এই সরকারকে অনেক মানে আরও বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এটি কীভাবে মোকাবেলা, কারণ যে কোনো একটা ভালো কাজেরও যে রেস্টটা অনেক দিন থাকে, মন্দ কাজেরও রেস্টটা অনেক দিন থাকে। সরকার এসে অর্থনৈতিক ক্ষেত্রে বৈপ্লবিক কোনো পরিবর্তন বা কোনো কর্মসূচির কথা বলেনি। আর যেটি এগুলো আমার গতানুগতিকই মনে হয়েছে। এখন সামনে বাজেটটা, এবং বাজেটে যেটা জনবান্ধব বিনিয়োগের ক্ষেত্রে একটা, যেমন 60,000 কোটি টাকা করলেন যে বন্ধ কারখানা খুলে দেওয়ার জন্যে। কিন্তু যে কারখানাগুলো বন্ধ হয়েছে এবং বন্ধ আছে, বড় কারখানা, সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ আছে কিনা যায় না। না, এটাতে কোনো প্রোগ্রাম লেআউটই করা হয়নি। যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো চালু করতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? কাদের দেবেন, কাদের দেবেন, এটাই ঠিক হয়নি। এর মধ্যে বোধহয় এই চ্যানেল 24-এ একটা রিপোর্ট হয়েছে গতকালই নাকি, যে আমাকে একজন বললেন, আমি রিপোর্টটা দেখিনি, গতকাল হয়েছে যে যেটি হচ্ছে যে যারা অনুপস্থিত মালিক তারা অ্যাটর্নি ঠিক করতে চাচ্ছেন, সেটা বিএনপির লোক হতে পারে ও বাইরের লোক হতে পারে। এখন এটা যদি অর্থনৈতিক এই বন্ধ কারখানা বা বন্ধ প্রতিষ্ঠান খুলতে পারে, সেটার একটা ইতিবাচক দিক হচ্ছে কর্মসংস্থান হবে। কারণ কারখানা বন্ধ মানে হচ্ছে বেকারত্ব বাড়া। এবং এই অন্তর্বর্তী সরকার 18 মাসে বিক্রি করার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে, আবার সবকিছু বিক্রি করার জন্য দেওয়া হয়েছে কিনা। আমরা তো দেখি যে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছু মালিকানা বদল হয়ে যায়। তো এটার মধ্যে যদি অশুভ আধার থাকে, সেটার উদ্বেগজনক। আর যদি এটা থাকে যে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে যে এটা 5 আগস্টের পরেও দেখা গেছে যে এক ধরনের অংশীদারত্ব, যে যারা অনুপস্থিত আছে তাদেরও অংশ থাকবে, যারা উপস্থিত আছে, এক ধরনের রাজনৈতিক ক্ষেত্রে যতটাই নিষেধাজ্ঞা জারি হোক, অর্থনৈতিক ক্ষেত্রে নিষেধাজ্ঞার বিপদটা কিন্তু সারা দেশকেই বহন করতে হয়। সেটা কিভাবে সমাধান করতে হবে, কিন্তু বিএনপি এক্ষেত্রে স্পষ্ট করে কিছু বলছে না। যেমন ধরেন আওয়ামী লীগের মালিকানাধীন শিল্প কারখানাগুলো কি হবে, কারণ এর সাথে তো হাজার হাজার, বলতে গেলে লাখ লাখ পরিবারের সদস্যদের জীবন জীবিকা নির্ভর করে। তাদের কি হবে? একটা হতে পারে যে আমাদের সেই ঐতিহ্য রাষ্ট্র অধিগ্রহণ করে সেই কারখানা চালানো, কিন্তু রাষ্ট্র নেওয়া মানে হচ্ছে এই কারখানাগুলো ধ্বংস হয়ে যাওয়া। এটি একটি বিষয় বলে যে বিএনপির সামনে একটা বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার আমাদের বিনিয়োগ হয়নি, যদিও বিনিয়োগের বিরাট সম্মেলন করেছি আমরা। বিনিয়োগ বাড়ার যে পরিস্থিতি, হ্যাঁ, অনেস্ট অফ সার্ভিস বা মানে আমলাতান্ত্রিক জটিলতা হয়তো খুব দ্রুত করা যাবে, কিন্তু অবকাঠামোগত জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, এটা কাটানোর জন্য কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা দরকার।
সেই পরিকল্পনার বাস্তবায়নের উপর নির্ভর করবে যে কতটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা। সেখানেও মাঝে মাঝে মনে হয় যে স্থিতিশীলতা থাকবে কিনা। সংসদের প্রথম অধিবেশনে এক ধরনের এই গরম কি বলে নরম গরমে গেছে। বাজেট অধিবেশন কি হবে বা যে প্রশ্নগুলো রাজনৈতিক প্রশ্ন যে মীমাংসা হলো না সেটার সমাধান মীমাংসাটা কিভাবে হবে, বিএনপি যেভাবে চাইবে সেভাবে হবে না বিএনপি বিরোধী দলেরও কিছু দাবি মেনে নেবে। খুব বেশি বিষয়ে কিন্তু না, আপনি দাড়ি কমা সেমিকোলন দফা অনুযায়ী অনেক কিছু। একটা হচ্ছে যেমন উচ্চকক্ষ হবে কিনা। উচ্চকক্ষ হলে বিরোধী দলের দাবি হচ্ছে বা গণভোটের ওই হচ্ছে এটি ভোটের অনুপাতে হবে, কিন্তু বিএনপির অবস্থান হচ্ছে না এটি আসনের ভিত্তিতে হবে। আসনের ভিত্তিতে হলে এটা বিএনপির বর্ধিত সংস্করণ হবে উচ্চকক্ষ। মানে লোয়ার হাউস আপার হাউস সেম থিং, কোনো পার্থক্য করবে না। তো সুতরাং এটা একটা বিরোধী দলের বড় দাবি। এখন এটি গণতন্ত্র কিন্তু লেনদেনের উপর, আমরা হয়তো পরে যাব যদি সময় পাই, কারণ বিএনপি এটার একটা এমিকেবল সেটেলমেন্ট করার জন্য যেভাবে বলেছে যে আমরা একটা কনস্টিটিউশন কমিটির মতো করবো, তা আপনারা মেম্বার দেন, সেখানে আবার বিরোধী দল আসে বলেছে যে দেবে না, তারা সেখানে দেয়নি। তার মানে আমরা কিন্তু এর থেকে 2000 আমি আসবো আবার আপনার কাছে। ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, সরকার পক্ষ, আপনারা বলা ঠিক যাবে, সরকার পক্ষ সুপ্রিম কোর্ট সচিবালয় এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করল কেন? বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বিএনপির এখনকার অবস্থান কি? মানে এর আগে তো একটু আগে বলা হলো যে খোদ অ্যাটর্নি জেনারেল, প্রধান বিচারপতি, তারা মিলে একটা সচিবালয় করলেন, মিষ্টি খাওয়া হলো, এরকম খবরটা আমরা পেয়েছিলাম। এটা বাতিল করে দেওয়া হলো কেন? যে এই ব্যাপারটা বলবো তার আগে সাকি সাহেব কয়েকটা কথা বলছেন, সেটার উত্তরটা একটু দিতে চাই। যে ওই যে $90 মিলিয়ন মাত্র, আই এগ্রি মাত্র, কারণ প্রিভিয়াস রেজিম 8 লক্ষ কোটি টাকার ঋণ এই সরকারের উপরে বা আমাদের 18 কোটি মানুষের উপরে রেখে গেছে। এখন কিভাবে দিবে, আদৌ দিতে পারবে কিনা বা কি করবে, অনেক সময় দেখা যায় কি পলিসিগত কারণে অনেক সময় অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না। অনেক সময় সিদ্ধান্ত হয় এটা জানানোর দরকার নাই, সরকার কিভাবে করবে সরকার সেটা বুঝবে। বাট $90 মিলিয়ন দিয়েছে, এটা 1 মাসের মধ্যে। এখনও অনেক টাকা ঋণ বাকি, আওয়ামী লীগের আমলে যেসব কাজ করে গেছে, লুটতরাজ, ব্যাংক লুট, আরও অনেক কিছু বাকি, অনেক সমস্যার সমাধান করা বাকি। 100 দিন না, আমি যদি 5 বছরও যদি ধরি, এই সমস্যার সমাধান করা মনে হয় না এত সহজ হবে। 5 বছরের পর যদি ধরেন কথার কথা বিএনপি না আসে, অন্য যেই গভর্নমেন্ট আসে, তাকেও এই দায় বই নিয়ে বেড়াতে হবে। কারণ এটা 1-2 দিন, 1-2 বছর, 5 বছরের হিসাবে না। 17 বছরের ঝঞ্ঝাট আপনি 7 দিনে শেষ করতে পারবেন না। তারপর উনি যেটা বললেন যে আসলে বিল পাস হয়েছে 94টি, এবং বাংলাদেশের ইতিহাসে সংসদে এটাই সর্বোচ্চ বিল পাস হয়েছে। এবং আমার সমালোচক সাকি সাহেব যেটা বললেন যে যেগুলো পাস করা হয়েছে ইউনিভার্সিটির নাম চেঞ্জ করা আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে হ্যাঁ মোস্টলি তাই। তো সেই জায়গাটায় সংস্কারের কথায় যদি আসি, যেখানে আপনার প্রশ্নটা এখন আসে, সেটা হচ্ছে যে গুম কমিশনের কথা বলেন, মানবাধিকার কমিশনের কথা বলেন, এটা বিএনপি সরকার বলছে যে আমরা আরও শক্তিশালী করে জিনিসটা নিয়ে আসব। এখন সংস্কার তড়িঘড়ি করে, বা যেটা কথা প্রায় সবাই একটা কথা বলে যে আপাতত পাশ করে নিতেন, পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট আনতেন, তো এতে কিন্তু লিগ্যাল কিছু কমপ্লিকেশনস দাঁড়ায়, যার কারণে অনেক সময় দেখা যায় যে রিট পিটিশন হয়, এটা বৈধ এটা অবৈধ, একটা এইজেস থাকে, হ্যাঁ, যার জন্যে পরিচালনা করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। যেরকম ধরেন অর্থঋণ আদালতের বা আমাদের এই যে আইসিটি অ্যাক্টের যে আইন অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছে, এটা নিয়ে অনেক ধরনের রিট পিটিশন হয়ে তারপর অনেক কিছু হয়েছে। সো ওইগুলো কিছু লিগ্যাল কমপ্লিকেশনস থাকে। তো সেই জায়গাটার থেকে স্মুথলি চালানোর জন্যে বা স্মুথ হওয়ার জন্যে হয়তোবা ভেরি লাইকলি আমি যেটা বুঝি যে কিছু সময় নিয়ে এটা ফাইনালাইজ করে আনা ঠিক। এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে ব্যাপারটা আছে, এটা বর্তমান আইনমন্ত্রী, তৎকালীন অ্যাটর্নি জেনারেল
তৎকালীন অ্যাটর্নি জেনারেলের সাথে অ্যাটর্নি জেনারেল অফিসের কোনো সময় আইন প্রণয়নের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল অফিস জড়িত থাকে না। এবং আইনমন্ত্রী স্বয়ং বলেছেন যে যখন ওইটা হচ্ছিল তখন উনি স্বয়ং নিজে বলেছেন যে তড়িঘড়ি করে এটা করার আপাতত উনি কোনো প্রয়োজন দেখছেন না। যাই হোক, ওইটা হয়েছে, বর্তমান সরকার এটা এখন আরও সুপরিকল্পিতভাবে সুন্দরভাবে করে নিয়ে আসবে। এখন যেটা হচ্ছে যে কথায় কথায় যেটা বলা হচ্ছে যে মানুষ অনুমান করছি আমরা সবাই যে এখানে সন্দেহ আছে, এখানে এটা মনে হচ্ছে, তার কারণটা কি? তার কারণটা হলো যে আমরা প্রথমত হচ্ছে বিগত 17 বছর, সাথে হচ্ছে আমাদের রাজনৈতিক যেই চরিত্র বা আমাদের রাজনৈতিকভাবে আমরা অতীতে যা দেখে আসছি, কথা রাখা না রাখার খেলা, সেই জায়গাটার থেকে আমাদের সন্দেহটা বাড়ছে বা বাড়ে, বা আমরা কথা বলতে পারি বা তর্ক করতে পারি বা তর্ক করি বা ক্রিটিসাইজ করি, সেই জায়গাটার থেকে আমার মনে হয় করতেই পারেন। তবে 100 দিনের মাথায় আমার মনে হয় না এখন সন্দেহ করার এটা কোনো যুক্তি আছে। এটা যেই পিরিয়ড, যে টার্মের জন্য আসছে, এর মধ্যে যদি বিএনপি দেখেন কোনো বরখেলাফ করে কিনা, রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়ায় কিনা, নতুজানো কোনো পররাষ্ট্রনীতির সাথে জড়িত হয় কিনা, রাজনৈতিক যেই অহেতুক ঝগড়াঝাটি চলে এই দেশে সেইটা কতটুকু কমানোর চেষ্টা করে, সেটা করে কিনা, বিরোধী দলের আচরণটা কি দাঁড়ায় বা তারা কি পায়ে পড়ে ঝগড়া করছে কিনা ইত্যাদি আমার মনে হয় আমাদের সবারই বিচার বিশ্লেষণ করা উচিত। এবং এখনই সেটা সময় না, এবং এখনই কাউকেই দোষ দেওয়ার সময় আমি ব্যক্তিগতভাবে বলে মনে করি না। দোষ দেওয়ার প্রশ্ন না, কিন্তু কিছু কিছু বিষয় তো আপনাকে একটু বিবেচনা করবার দরকার লাগবে, একটা ওভারভিউ করা, বা আপনি পাঁচটা দেখবেন। যেমন ধরেন এই যে এনসিপি দাবি করলো যে উপজেলাগুলোতে বা এমপি সাহেবদের জন্য অফিস দিতে হবে, আপনার উপজেলা কমপ্লেক্সের মধ্যে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত করছেন। এইটা কি? এটার মানে তো দাঁড়াবে যখন উপজেলায় গিয়ে এমপি বসবে তখন উপজেলার কোনো অফিসার টফিসার কাজ করতে পারবে না। না, এখন এমপিদের অফিস লাগবে, অতীতে তো কোনো সময় এই দাবি আসে নাই যে উপজেলা এমপিদের অফিস লাগবে। এখন ওরা করলো, কারণ এখন এটাই বলতে চাচ্ছি যে ওনারা এনসিপির যারা আছেন, এটা আমি সব আগেও বলেছি এখনো বলছি, ওনারা হচ্ছেন দি জেনারেশন যারা এই 17 বছরের রাজনীতিতে দেখে বড় হয়েছেন। আমি হচ্ছি সেই জেনারেশনের যে 90-এর থেকে রাজনীতিটা দেখে বড় হয়েছি। আপনি হচ্ছেন সেই জেনারেশন যে মুক্তিযুদ্ধ দেখে বড় হয়েছে। সো আমাদের সবার পার্সপেক্টিভটা ভিন্ন থাকবে। এখন এই 17 বছরে আমাদের সামাজিক বুননটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই জেনারেশনটা যেটা দেখে বড় হয়েছে, তাদের থেকে যদি এখন আমি আশা করি আমার মতো করে রাজনীতিতে চিন্তা করবে, বা আপনি যদি আশা করেন যে আমি আপনার মতো করে রাজনীতি চিন্তা করব, আমাদের সামাজিক বুনন বা আমরা যেভাবে গড়ে উঠেছি তারা কিন্তু সেভাবে গড়ে উঠে নাই। সো তাদের সেই চেঞ্জেস, অ্যাকচুয়াল অরিজিনাল রাজনীতিটা কি বা রাজনৈতিক সৌহার্দ্য সম্মান জিনিসটা কিভাবে আসে সেটা তারা আসলে দেখে বেড়ে উঠে নেই। এবং আশা করছি আস্তে আস্তে তারাও বড় হবে, ম্যাচিওর হবে। আমাদের দেশের রাজনীতি ভুল করতেই পারে, কিন্তু আপনারা তো সেটা প্রশ্রয় দিচ্ছেন। এখন এই 100 দিনের মাথায় এখন আমার রাজি হলেন 100 দিন বলে কথা, এটা যদি 80 দিনে হতো আপনি রাজি হলেন যে ঠিক আছে অফিস দেওয়া হবে। ঠিক আছে, এখন সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছে, ভুল হোক সঠিক হোক, সিদ্ধান্ত নিয়েছে দিবে, এখন কিভাবে তারা মেনটেন করবে এটা এখন সরকার বুঝবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে বর্তমানে এই জায়গাটাতে আমার অর্থনৈতিক, আমার আভ্যন্তরীণ রাজনীতি, আমার ভূ রাজনীতি, আমার ব্যুরোক্রেসি, সব জায়গাতেই তো টালমাটাল অবস্থা। সো এই জায়গাটার থেকে এই 100 দিনের মধ্যে হোক আর যেভাবেই বলেন যে সব কিছু সামাল দিয়ে নিয়ে আসা, এটা এখনই বিচার বা এখনই কোনো মন্তব্য বা এখনই বিএনপিকে কোনো কাঠগড়ায় দাঁড় করানোর সময় কোনো কাঠগড়ায় দরকার আমার চিন্তা থেকে অন্তত এই অনুষ্ঠান আমি করছি না। আর তাছাড়া এত সরে কাঠগড়ায় দাঁড় করার প্রশ্ন আসবে না। আমি আপনার অনুষ্ঠানের কথা বলছি না, যে যত কথা বলছে সবাই যে, আমি আপনার অনুষ্ঠানের কথা বলছি না, আমি বলছি যে সবাই যেভাবে বলছে আর কি। নট অ্যাবাউট ইওর প্রোগ্রাম। থ্যাংক ইউ জনাব সাকিব আনোয়ার। সরকার বলছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, বাস্তবায়ন করবেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন ব্যাপারে সামরিক সুরক্ষার আওতা বাড়ানোর কথা বলেছেন।
2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির পরিকল্পনা নেওয়া হয়েছে। 100 দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে বিষয়গুলো জানানো হয়েছে এবং আরও বলা হয়েছে যে তারা দুর্নীতি কমিয়েছে, আরও কি করেছেন, কি বলবেন? শেষ অনেকগুলো কথা শব্দটা একসাথে। ধরেই শুরু করি, মানে দুর্নীতির কথা বলেন। ডেইলি সানের আজকের একটা রিপোর্টের হেডলাইনটা শুধু পড়ি। অ্যালিগেশন অফ টাকা 50 crore ট্রানজ্যাকশন রক্স ইডিসিএল এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এমডি অ্যাপয়েন্টমেন্ট। এটা ডেইলি সানের আজকের রিপোর্ট। ফলে দুর্নীতির জায়গাটা কোথায় লোপ পেয়েছে এটা নিয়ে আসলে বেশি আলোচনা করার হয়তো দরকার নাই। ভাই যেটা বললেন যে অনুমান এবং সন্দেহের কারণ হচ্ছে আমরা প্রিভিয়াস গভর্নমেন্ট মানে 15.5 বছরের শেখ হাসিনার শাসনামলে যেগুলো না, দেখে অতীত এসেছি, আরো আচ্ছা অতীতেও যেগুলো দেখে এসেছি সেখানে স্বাধীনের পরের থেকেই ধরতে আমাদের পারেন। একটা অনুমান সন্দেহ তৈরি হচ্ছে। হ্যাঁ, অনুমান সন্দেহ কিন্তু এই 100 দিনে তৈরি হওয়ারও যথেষ্ট কারণ আছে। যেমন ভাই যেটা বললেন যে আরও স্মুথ হওয়ার জন্য, লিগ্যাল কমপ্লিকেশন যাতে না থাকে সেটার জন্য ধরেন অনেকগুলো অধ্যাদেশ বাতিল করা হয়েছে বা অধ্যাদেশগুলো আবার নতুন করে সামনে আনা হবে সেটা বলা হচ্ছে। আচ্ছা, একটা অধ্যাদেশের কথা বলি, ধরুন গুম অধ্যাদেশে যে সংস্কারের কথা আমাদের সামনে এসছে, যে সরকারের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে গুমের সংজ্ঞায় বলা হবে যে বিশেষ মানে রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি কাউকে হেফাজতে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাহলে তাকে গুম বলা যাবে না। তাহলে মানে 1974 সালের তো একটা বিশেষ ক্ষমতা আইন আছে, কালো আইন, সেই আইনের মাধ্যমে আপনি কাউকে এভাবে রাষ্ট্র যদি মনে করেন জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে তুলে আনা দরকার, আপনি তুলে আনতে পারেন। 90 দিন থেকে আপনি 6 মাস পর্যন্ত তাকে আটকও রাখতে পারেন। তো আপনি তো পারেন, কিন্তু সেক্ষেত্রে অন্তত তার পরিবার জানবে, মানে আপনাকে জানাতে হবে যে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে এনেছে। তাহলে আপনি এখন আসলে কি চাচ্ছেন? এই যে সংজ্ঞার মধ্যে আপনি আনছেন যে জাতীয় নিরাপত্তার স্বার্থে যদি কাউকে হেফাজতে নেওয়া হয় তাহলে সেটাকে গুম বলা যাবে না, আগে তো সেটাই বলা হয়েছে। শেখ হাসিনার শাসনামলে তো ওইভাবেই গুম করেছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে তুলে আনা হয়েছে। যখন আলটিমেটলি তাকে একসময় প্রেজেন্ট করতে হয়েছে তখন এই কথাগুলোই তো বলা হয়েছে। ফলে ওই যে সন্দেহ এবং অনুমানের জায়গাটা এই কারণে আসলে না, তৈরি ওই হয়। হেফাজতে নিলে এটা জানাতে হবে, সেটা বিগত সরকার জানায় নেই, সেটা আইনের ত্রুটি বা আইনের ব্যত্যয় ঘটেছে। বা হেফাজতে যখন আপনি নেবেন তখন সেটা আপনাকে জানাতেই হবে, এবং সেটা যে কালো আইনে নেন আর সাদা আইনে নেন, যখন আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে হেফাজতে নেবে এটা জানাতে হবে। না, তাহলে 1974 সালের ওই বিশেষ এখানে যেটা ক্ষমতায় তো হচ্ছে আছে। গুম কমিশনের যেখানে সমস্যাটা হচ্ছে যে ইউ ক্যান নট বি জাজ ইনটু ইয়োর ওন কেস। তার কারণটা হচ্ছে গুম কমিশনের জায়গায় একটা ছিল যে আমি যখন কমপ্লেন করলাম আমাকে গুম করা হয়েছে মান্না ভাইয়ের কাছে, এখন মান্না ভাই প্রথমে সেটা তদন্ত করে আপনারা আমার মধ্যে মীমাংসা করার চেষ্টা করলো। আপনারা আমার মধ্যে যখন মীমাংসা করা হলো না, তখন মান্না ভাই সিদ্ধান্ত নিল যে ওকে ঠিক আছে, ইজাজ গুম হয়েছিল, এখন ইজাজের হয়ে আমি মামলাটা করব। সেই জায়গাটা করতে পারে না। এই ধরনের কিছু কিছু ব্যত্যয় আছে যেগুলো কনস্টিটিউশনের ধারার সাথে প্রাসঙ্গিক যায় না, এবং ব্রিচ অফ ন্যাচারাল জাস্টিস এবং আরও অন্যান্য আইনের কিছু ব্যাপার স্যাপার আছে, যার জন্যে এই কিছু কিছু ল্যাকুনা থাকার জন্যে এইটা আবার একটু চেঞ্জেস দরকার আছে। না, আমি ঠিক আছে, আমি আপনার কথা মানছি, কিন্তু আপনি যে আরেকটা কথা বললেন না, মানে আগেরবারে কথা বলার সময় যে রিট পিটিশন হতে পারে এই বিষয়গুলো অনেক নিয়ে, ধরনের ফলে complications হ্যাঁ, এই কমপ্লিকেশনগুলো আপনার যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি যখন আবার নতুন করে আইন হিসেবে যদি এটাকে নিয়ে আসেন, মানে এখন আপনার কাছে এই আইনটা পরিপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু যখন পরিপূর্ণ মনে হবে আপনার কাছে, আপনি তারপরে তো আপনি নিয়ে আসবেন, এটাকে আইনে পরিণত করবেন। এই কারণে আপনি এগুলোকে এখন আপাতত বাতিল করেছেন। ওই কিন্তু প্রশ্নগুলি তখনও উঠবেই। তখনও রিট পিটিশন কথা শেষ করে ফেলেন, আমার time এর তখনও শেষ রিট হলো। পিটিশন হতে পারে। এবং এই উঠবেই। জায়গাটাতে আপনি মানে এই আলোচনাটা উঠাই খুব মানে ভালো করছেন। সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার পরিষদ গঠনটা কেন জরুরি? এই কারণে জরুরি, কারণ আপনি ওই গণভোটের মধ্য দিয়ে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পাইছিলেন, যেই পাওয়ারের মাধ্যমে আপনি কনস্টিটিউট করতে পারতেন আপনার কনস্টিটিউশনকে। কিন্তু আপনি এখন যেটা সংশোধনীর মাধ্যমে করতে চাচ্ছেন, এটা পঞ্চম সংশোধনী কি হয়েছে? বাতিল হয়েছে না? আপনার ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল, তারপরে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছিল, পঞ্চদশ সংশোধনী আবার বাতিল হয়েছে। একটু বুঝিয়ে এটা বলতে কোর্টে, হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি বললেন অবশ্যই। তো আপনার এইটা তো কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু যখন আপনি সংবিধান সংস্কার আমার হাতে পরিষদ কিন্তু 2 বা মিনিট সময় আছে, আপনাদের সবাই মিলিয়ে। সংবিধান সংস্কার পরিষদ কিংবা আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মাধ্যমে যদি করতেন, তাহলে অন্তত আপনি মানে অন্তত যে গভর্নমেন্টের সময়ে এটা আপনি কনস্টিটিউট করছেন কনস্টিটিউশনে, তখন অন্তত এইটা নিয়ে নিশ্চয়ই আপনি মানে কোর্টে যাইতেন না। পরবর্তীতে কোনো এক সময় আবার এটা সংশোধনী হইতে পারে, কিন্তু অন্তত এখন এটা কনস্টিটিউট হতো। কিন্তু আপনি এখন যেভাবে করতে চাচ্ছেন সংশোধনীর মাধ্যমে, তাতে আপনাকে এখন যে কোনো সময় মানে আপনি করার সাথে সাথেই এইটা আবার কোর্টে চ্যালেঞ্জ হইতে পারে, রিট হইতে পারে। এটা হচ্ছে একটা পয়েন্ট। একটু বলি, সেটা হচ্ছে যে আপনি যে
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দিকে যখন চলে গেলেন, সবচেয়ে সংক্ষিপ্ত করে বলবো, যে একদম সংক্ষেপ করে বলবো, যে আপনি যখন ওইটাতে চলে গেলেন তাহলে আপনি একটা লিগ্যাল জুরিসপ্রুডেন্সিয়াল অ্যাসপেক্টের দিকে চলে গেলেন। আমি ব্যাখ্যা করবো না, আমি জাস্ট বলে দিই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যান্ড কনস্টিটিউটেড পাওয়ার দুটার মধ্যে একটু তফাৎ আছে। আর আমি আর এর মধ্যে বিস্তারিত আর কিছু যাব না। সংস্কারের কথায় যখন আপনি আসতেছেন, এই অ্যামেন্ডমেন্টটা সংশোধন না করে সংস্কার করবেন কেমনে, আর সংস্কার না করলে সংশোধন হবে কিভাবে, এই জায়গাগুলিতে এই শব্দ চয়নের ব্যাপারটাই আমার মনে হয় আমরা সবাই একটু ভুল বুঝাবুঝির মধ্যে আছি। আর যে সংবিধান আপনারা যদি বলতে বুঝান যে সংস্কার মানে পুরা সংবিধান আপনি বদলে নতুন করে আনবেন, তো সেটা সংস্কার না, সেটা একটা নতুন করে কিছু তৈরি করা। আর যদি আপনি সংস্কার বলেন, সংশোধন বলেন, সেটা হচ্ছে পুরানো জিনিসের মধ্যে সেটা নতুন বোধহয় আর কারো প্রয়োগ কোনো করে সিয়েই এনে, নাই। হ্যাঁ, আনা। তো সেই জায়গাটার থেকে আপনি সংস্কার হোক, বলবার সময় সংশোধন দিতে হোক, পারছি না আমি। সেটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই আসে। দর্শক মণ্ডলী, সরি আপনার কাছে আবার ফিরে আসতে পারলাম না, মানে একটা রাউন্ড নেওয়ার তো কোনো সুযোগই হলো না। দর্শক মণ্ডলী, শেষ করছি আমার অনুষ্ঠান। মানে কি বুঝলে এত কথা কথাবার্তা বলবো পরে, আমরা কি সংস্কারে কিছু এগিয়েছি নাকি যেখানে ছিলাম সেখানেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এক্সারসাইজ তো হলো অনেক দিন ধরে। একটা জিনিস হয়েছে, সংস্কারের পক্ষে একটা ব্যাপক মত গঠিত হয়েছে এবং আকাঙ্ক্ষাটা আমরা আন্দোলনের মধ্যেই দেখেছিলাম। আমরা এই রকম দেশ চাই না, যা চলেছে এতদিন ধরে। মানে সেটা শুধু গত 15 বছর নয়, সেটা আপনি পুরো সময় ধরে বলেন, স্বাধীনতার পর থেকে এই দেশ যতদূর যেতে পারতো ততদূর যেতে পারেনি। এটা যাবার জন্যে প্রায় খোল নলচে বদলাবার মতো করে সংস্কার করতে হবে। নিশ্চয়ই নতুন কনস্টিটিউশন বোঝানো হচ্ছে না, কিন্তু এরকম একটা কনস্টিটিউশন হুইচ উইল বি ডেমোক্রেটিক। এরকম বলা যায় না যে আমরা যাই করবো সেটাকে উল্টাবার কোনো ক্ষমতাই নাই, কারণ একটা সামরিক শাসনই সব কিছুতে উল্টে দিতে পারে। তবু একটা গণ আন্দোলনের মধ্যে দিয়ে যে গণচেতনা হয়, সেই গণচেতনা এগুলোকে প্রোটেক্ট করতে পারে। আমরা আপনাদের কাছেই যেতে চাই, জনতার কাছে। শ্রোতা যারা শুনছেন, যারা অন্যদের সাথে কথা বলছেন, আমাদেরকে এই দেশটা বদলাতে হবে, তার জন্য সংস্কার করতে হবে, নতুন একটা বাংলাদেশ নির্মাণ করতে হবে। এই প্রত্যয় নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।